চলছে ইউরোর জমজমাট কোয়ার্টার ফাইনাল। ইতিমধ্যেই বাদ হয়ে গেছে পর্তুগাল ও জার্মানি। অন্যদিকে কাল সেমিতে ওঠার লড়াইয়ে মাঠে নামবে ব্রাজিল, প্রতিপক্ষ শক্তিশালী উরুগুয়ে। এইসব নিয়ে আজকের এখন মাঠের আয়োজনে আপনাদের সাথে আছি আমি শরীফ রওশন, আর আমার সঙ্গে আছেন সাবেক ফুটবলার জাহিদ হাসান এমলি। এমলি ভাই, স্বাগত আপনাকে। ধন্যবাদ। এখন ইউরো চলছে, ইউরোর সুইজারল্যান্ড আর ইংল্যান্ডের জমজমাট একটা লড়াই চলছে। কি মনে হচ্ছে? প্রথম হাফে তো আমরা দেখেছি যে খুব বেশি সুইজারল্যান্ড সেভাবে অ্যাটাক বা সেভাবে নিজেদেরকে ডিফেন্সেই খেলেছে, আর ইংল্যান্ড বেশ আক্রমণাত্মক খেলেছে, কিন্তু দ্বিতীয় থেকে ইয়াটা পাল্টে গেল নাকি? না, থ্রু আউট দ্য ম্যাচ যদি দেখেন, আমার কাছে মনে হয় যে ইংল্যান্ড যে গেম প্ল্যান নিয়ে নেমেছিল সেটা কিন্তু প্রথম হাফে যদি আপনি যেটা বলেছেন ট্রু, যে তারা কিন্তু যে প্রেশারটা ক্রিয়েট করেছিল সেখানে কিন্তু বেশ কিছু চান্সও তৈরি করে ফেলছিল। শর্টস অন টার্গেটও ভালো ছিল, আপনি দেখেছেন যেটা। অ্যাট দ্য সেম টাইম ইংল্যান্ড আসলে গোল না পাওয়ার পরে তারা আসলে তাদের গেম প্ল্যান থেকে কিছুটা হলো পিছিয়ে গিয়েছে, যেটা আবার সুইজারল্যান্ড সেকেন্ড হাফে গিয়ে কিন্তু তাদের গেম প্ল্যানটা এক্সিকিউট করেছে, তারা কিছু অ্যাটাক করার চেষ্টা করেছে। এবং আমরা যতটুকু ম্যাচ দেখেছি সেকেন্ড হাফে, সেখানে কিন্তু ডমিনেশনটা কিন্তু সুইজারল্যান্ডেরই বেশি ছিল। যদিও ইংল্যান্ড বল পজিশন বেশি রেখেছে, বাট এখন একটা ম্যাচে আসলে আপনি বল পজিশন অনেক রাখলেন, বাট আপনি অ্যাটাকে গিয়ে আসলে সেই কাজগুলি করতে পারলেন না, তখন আসলে বল পজিশন রাখাটার কোনো মানে হয় না। যেটা সুইজারল্যান্ড করেছে, বল পজিশন কম রেখেও বাট যে অ্যাটাকগুলি করেছে সেটা খুব ইম্প্যাক্টফুল হচ্ছে। তো সেইখান থেকে বলবো যে ভালো একটা ম্যাচ হচ্ছে, এবং আমার কাছে মনে হয় যে এই ম্যাচটাও আমরা হয়তো বা এক্সট্রা টাইমের দিকে হয়তো যেতে পারে, আমার এরকম মানে দেখে যেতটুকু মনে হয়েছে। বাট ইংল্যান্ডের দিকে আমি কিছুটা হলে এগিয়ে থাকবো, কারণ ইংল্যান্ডে আপনি জানেন যে ম্যাচ উইনিং প্লেয়ার অনেক বেশি রয়েছে। সামনের দিকে হ্যারি কেন, জুডে বেলিংহাম, ফিল ফোডেন, অ্যারন সাকার মতো প্লেয়াররা রয়েছে, যখন যে কোনো সময় তারা গোল করতে পারে। দ্য সেম টাইম সেট পিসেও কিন্তু তাদের স্ট্রং প্লেয়ার রয়েছে, পেছন থেকে কাইল ওয়ালকার এবং জন স্টোনসের মতো প্লেয়াররা কিন্তু সেট পিসে ভালো করতে পারে। বাট সুইজারল্যান্ড যেটা হয়েছে, সুইজারল্যান্ড কিন্তু যখন অপোনেন্ট টিম খুব টেম্পোতে হাই টেম্পোতে খেলে, তখন সেটাই টেম্পোটাকে স্লো করার জন্য তারা যে কাজগুলি সেগুলি কিন্তু বেশ ভালো করছে। আপনার সাথে অনুষ্ঠানে শুরু হওয়ার আগে কথা হচ্ছিল যে এবার ইউরো বলেন বা কোপা আমেরিকা যেটাই বলি না কেন, বড় বড় ম্যাচগুলো বা বড় বড় দলগুলো যেভাবে আসলে বাদ পড়ে যাচ্ছে, পর্তুগাল আর কালকে ফ্রান্সের ম্যাচটা দেখেছি, যদিও জার্মানি এবং স্পেনের বেশ লড়াই হয়েছে, কিন্তু উল্টো দিকে ম্যাচটা যেটা ছিল, যা ফ্রান্স এবং পর্তুগাল দুই বড় তারকাও ছিলেন, সেখানে কি আসলে ম্যাচটা উপভোগ্য ছিল কিনা দর্শকদের জন্য? না, স্পেন এবং জার্মানি ম্যাচটার কথা যদি বলি, সরি, সেখানে আপনি যদি দেখেন এই ম্যাচটা ফাইনালের আগে একটা ফাইনাল ম্যাচ আমরা দেখে ফেলেছি। মানে একটা ম্যাচে যা যা হওয়া দরকার সব কিছু হয়েছে। হোস্ট টিম জার্মানি আসলে কিছুটা হলো শুরুতে ফেভারিট ছিল, কারণ তাদের সাপোর্টারদের একটা বড় সাপোর্ট স্ট্রেংথ হিসেবে মাঠে কাজ করেছে। বাট এই স্পেন দলটা আমার কাছে মনে হয় যে নতুন একটা স্পেন দল হিসেবে রূপান্তরিত হচ্ছে। আপনি যদি দেখেন পুরো দলেই কিছু ইয়ং প্লেয়ার রয়েছে যারা ইন ফিউচার এই স্পেন দলকে অনেক দূরে নিয়ে যেতে পারবে। স্পেশালি যদি আপনি লেমিয়ান ইয়ামেল এবং নিক উইলিয়ামসের কথা বলেন, এবং পিছন থেকে পেড্রি যদিও ইনজুরিতে পড়েছে, রড্রি, ফেবিয়ান রুইস দুর্দান্ত পারফর্ম করছে এই টুর্নামেন্টে। বাট আমি বলবো যে কিছুটা হলো আনলাকি আপনার জার্মানি, কারণ এমন সময় গোলটা কনসিড করেছে, ওই সময় আসলে ম্যাচে ব্যাক করার কোনো সময় নেই। এবং স্পেনের আসলে গেম প্ল্যানের যে মেইন অংশও ছিল, যে তারা এক এক গোলে যখন হয়ে যায় তখন কিন্তু তারা দেখবেন এক্সট্রা টাইমে গিয়ে কিন্তু আবার প্রেশার দেয়, এবং প্রেশার দিয়ে কিন্তু তারা গোলটা বের করে নেয় এবং ম্যাচটা তাদেরকে করে নিয়েছে। এবং আপনি যদি ওই ম্যাচটার কথা বলেন, ইংল্যান্ডে ফ্রান্স এবং পর্তুগাল, সেখানে আসলে আপনার সাথে আমি একদমই একমত যে আসলে এই ম্যাচটা আসলে তেমন এক্সাইটমেন্টের থেকে মেইন কথা হচ্ছে দুজন প্লেয়ারের দিকে আসলে ফোকাস বেশি ছিল, স্পেশালি কিলিয়ান এমবাপ্পে এবং এদিকে ক্রিস্টিয়ানো রোনালদো। বাট ম্যাচটা তো অলরেডি এক্সট্রা টাইমে গিয়ে পরে পেনাল্টি শুট আউটে ফ্রান্স 5-3 গোলে জিতেছে, 5-4 গোলে। তো আমি বলবো যে এই ম্যাচটা আসলে অন ফিল্ড আমার কাছে আমার ধারণা ছিল যে পর্তুগাল কিছুটা হলেও ভালো করার সুযোগ নেই, বিকজ তাদের দলে ম্যাচ উইনিং প্লেয়ার অনেক বেশি, পিছন থেকে ব্রুনো ফার্নান্দেস, বার্নার্দো সিলভা এবং সামনের দিকে রাফায়েল লেও ছিল। সুতরাং বাট ম্যাচে কিন্তু আসলে সেরকমের তেমন সুযোগ তৈরি করতে পারেনি দুইটা দলই যদি দেখেন ওপেন প্লেতে। তো আমি বলবো যে তারা আসলে দুইটা দলই একটু সেফ সাইডে খেলে, তারাও চেয়েছিল যে এক্সট্রা টাইমে গিয়ে পেনাল্টি শুট আউট আসলে যেটা হয়, এবং যেটা হয়েছে যে ফ্রান্স তো আসলে 5টা পেনাল্টি শুট এত সুন্দর নিয়েছে যে তারা আসলে এন্ড অফ দ্য ম্যাচ আসলে ম্যাচটা তাদের করে নিয়েছে। সেফ সাইডে এই সময় আসলে খেলাটা আসলে কতটা দলের জন্য অনেক বেশি ক্ষতির কারণ হয়ে গেছে, পুরো আসর থেকে তারা বাদ পড়ে গেছে। পর্তুগাল তো অনেকগুলো সুযোগ পেয়েছিল, এবং দলের যে সবচেয়ে বড় তারকা ছিলেন রোনালদো, তিনি নিজেও অনেকগুলো সুযোগ মিস করেছেন। রোনালদোর বয়স অনেক বেশি হয়ে গেছে, তিনি আগেই বলেছেন যে এই আসরই তার শেষ আসর। তার খেলার থেকে আসলে দর্শকরা আসলে কি পেলেন শেষমেশ?
না, রোনালদো তো আসলে জাতীয় দলের ডেডিকেশন নিয়ে কোনো কোশ্চেন আমরা তুলতে পারবো না, কারণ সে জাতীয় দলের জন্য সবসময় তার বেস্ট ফুটবলটা খেলেছে এবং আপনি জানেন যে সর্বকালের সেরা গোল হাইয়েস্ট স্কোরার ইন্টারন্যাশনালি তার নামের পাশেই রয়েছে। এবং আপনি যদি দেখেন এই ইউরোর আগেও আমি বলবো যে যদি ফিফা ফ্রেন্ডলিগুলি দেখেন বা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচেও কিন্তু তার কন্ট্রিবিউশন অনেক বেশি রয়েছে। অ্যাট দ্য সেম টাইম ইউরোতে হয়তো তার শুরুটা ভালো হয়নি এবং সে ওপেন প্লেতে এখন কোনো গোল করতে পারেনি, যেটা হয়তো আনএক্সপেক্টেড ছিল, কারণ রবার্টো মার্টিনেস পর্তুগালের কোচ, তার ধারণা ছিল যে রোনালদো হয়তো তার নাম্বার 9 পজিশনটাতে বেশ ভালো। আমরা যদি দেখতে চাই এই দুই দলের আসলে মুখোমুখিতে তারা কিভাবে আসলে ফাউল বা বল পজিশনটা কিভাবে কতটা নিতে পেরেছিল সেটা যদি দেখতে চাই, এক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পর্তুগাল কিন্তু শর্টস কিন্তু ফ্রান্সের থেকে কম নিয়েছিল, শর্টস অন টার্গেটটাও তার কম ছিল, বল পজিশনে যদিও বেশি ছিল কিন্তু পাস একিউরেসিতে তারা 93% কিন্তু তাদের দখলেই ছিল। সবকিছু পর্তুগালের ফরেই ছিল। হলুদ কার্ড তারা তাদের দুজনে সমান একটা করে পেয়েছে, তারপর আসলে ম্যাচটা নিজেদের দিকে নিতে পারেনি, শেষ মুহূর্তে তাদের পেনাল্টি শুট আউটে যেতে হয়েছে। রোনালদো আমরা বলা হয় যে কখনো পেনাল্টি শুট আউট মিস করে না, এবারও মিস করেনি, কিন্তু দলের অন্য তারকা যারা ছিলেন তারা মিস করাতে আসর থেকে ছিটকে পড়েছেন। না, ব্যাপার হয়েছে যে আপনি এখানে যে স্টার্ট দেখিয়েছে সেখানে বল পজিশনে পর্তুগাল বেশি ছিল, পর্তুগাল বেশি থাকাটাই স্বাভাবিক, বিকজ তাদের আসলে মিডফিল্ড ডমিনেশন অনেক বেশি ছিল এবং আমরা জানি তাদের মিডফিল্ডটা কতটা স্ট্রং। সেই জায়গা থেকে আমি বলবো যে তারা বল পজিশন রেখেছে এবং আপনি যদি দেখেন তারা কিন্তু চান্সও ক্রিয়েট করেছে বেশি। আপনি যেটা বলেন ক্রিস্টিয়ানো রোনালদো, রাফায়েল লিয়াও, তারা কিন্তু সময়ের সাথে সাথে বেশ কিছু সুযোগও পেয়েছে। সুতরাং আমি বলবো যে এগুলি হয় কি, মানে আপনি যখন অনেক সুযোগ পাবেন সেগুলি যদি আপনি অ্যাভেল না করতে পারেন তখন এন্ড অফ দ্য ম্যাচ সেটার একটা খেসারত কিন্তু দিতে হয়, সেটা কিন্তু দিয়েছে আপনি দেখেছেন। এবং পেনাল্টি শুটারও যখন গিয়েছে তখন হয়তো সবাই চিন্তা করেছিল যে দিয়াগো কস্তা ভালো কিছু করবে, বাট আলটিমেটলি কিন্তু দেখেন পেনাল্টি শুট এগুলি ডিপেন্ড অন আপনার কনফিডেন্ট, আপনি কতটা ভালো মারবেন। আপনি যদি দেখেন ফ্রান্সের 5 জন প্লেয়ার পেনাল্টি শুট আউট নিয়েছে, 5 জনই কনফিডেন্টলি মেরেছে এবং সবগুলোই কিন্তু তারা গোল করেছে। অ্যাট দ্য সেম টাইম জয় ফেলিক্সের একটা মিসের কারণেই কিন্তু আসলে 5-4 গোলে তারা ম্যাচটা হেরে যায়। এখন যদি আমরা কথা বলতে চাই দুই দলের মধ্যেই কিন্তু সবচেয়ে বড় তারকা দুইজনই আছেন, ক্রিস্টিয়ানো রোনালদো এবং এমবাপ্পে। তারা দুইজনই কিন্তু এবার শুরু থেকে নিজেদেরকে যেভাবে আসলে বলি যে স্বরূপে বা নিজের জাদু দেখানো সেটা দেখতে পারেননি। এমবাপ্পে যদি একটা গোল করেছেন, রোনালদো তো তাও নেই। এই যে রোনালদো এইবার এমন বড় আসরে গোলহীন থেকে আসলে আসর থেকে সরে গেল, এমন আসলে তো কখনো দেখা যায় না, বা তিনি ফর্ম নিয়ে কিভাবে আসলে শেষ সময়ে এসে আসলে ফর্মহীন ভুগছেন কিনা? না, তা তো ভুগছেনি, থ্রু আউট দ্য টুর্নামেন্ট সে কোনো গোল করতে পারেনি। এবং আপনি যদি দেখেন এই ম্যাচের আগের ম্যাচে সে কিন্তু একটা মানে অন প্লেতে পেনাল্টিও পেয়েছিল, সেটাও কিন্তু সে মিস করেছে। এবং আপনি কিলিয়ান এমবাপ্পের কথা বলেছেন, কিলিয়ান এমবাপ্পেও কিন্তু 2022 ওয়ার্ল্ড কাপের পরে কিন্তু আসলে এই ফ্রান্স দলটা কিন্তু আসলে একটু স্ট্রাগল করছে, স্পেশালি স্কোরিংয়ের জায়গাটাতে। তারা যে কয়েকটা গোল করছে তারা ম্যাক্সিমাম গোলই দেখবেন কিন্তু অপোনেন্ট করে দিয়েছে, মানে অন গোল পেয়েছে। একটাই শুধু ফিল্ড গোল হয়েছে, সেটাও পেনাল্টিতে কিলিয়ান এমবাপ্পে করেছে। যেটা হয় যে ওই স্কোরিংয়ের জায়গাটাতে আসলে স্ট্রাগল করার কারণে আমার কাছে মনে হয় যে ফ্রান্সের আসলে দুর্বলতার ওই জায়গাটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে এবং তারা কিন্তু দেখবেন যে তেমন চান্সও কিন্তু ওপেন চান্স ক্রিয়েট করতে পারেনি। অলিভার জিরু আসলে যখন মানে এই ফ্রান্স দল থেকে নাম্বার 9 থেকে যখন সরে গিয়েছে তখনই কিন্তু ওই জায়গাটা আসলে কোপ আপ করার মতো তেমন কোনো ফিক্সড কোনো স্ট্রাইকার আসলে ওই জায়গাটা নিতে পারেনি, যার কারণে আমি মনে করি যে ফ্রান্স দলটা স্টিল স্ট্রাগল করছে। বাট ফ্রান্স ইজ সো লাকি যে তারা আসলে মানে এখন ফিল্ড প্লেতে এখন পর্যন্ত গোল না করে কিন্তু তারা সেমিফাইনাল কোয়ালিফাই করে ফেলেছে, যদিও তাদের নেক্সট অপোনেন্ট কিন্তু স্পেন। আমি বলবো যে পর্তুগাল কিছুটা হলো আনলাকি, কারণ তাদের এই যে স্কোয়াডটা ছিল, স্কোয়াডের ডেপথ অনেক স্ট্রং ছিল। এই দলটা হয়তো আমরা চিন্তা করেছিলাম যে ফাইনাল খেলবে বা সেমিফাইনালে হয়তো কোয়ালিফাই করবে, বাট আনফর্চুনেট আসলে পেনাল্টি শুট আউট তো একটা লাকেরও জায়গা রয়েছে। আর টুর্নামেন্ট আপনি যদি জিততে চান আপনার পারফরমেন্সের সাথে সাথে কিছুটা লাক লাগবে, যেটা আমার কাছে মনে হয় যে পর্তুগাল থেকে ফ্রান্সের সাথে বেশি ছিল। আপনি বলছিলেন যে স্পেন অনেক বেশি দুর্বদ্ধ হয়ে যাবে কিনা ফ্রান্সের জন্য, যেহেতু ফ্রান্সের আসলে সব ভালো থাকলেও কিন্তু আসলে দলের অন্যতম ভরসা যে এমবাপ্পে, তিনি কিন্তু ফর্মহীনতায় ভুগছে। সেক্ষেত্রে আসলে তারা কঠিন পরীক্ষার মুখে পড়তে যাবে কিনা? না, ডেফিনেটলি এখন স্পেন সাথে আপনার সেমিফাইনাল খেলতে হবে। আপনার স্পেনকে হারাতে হলে তো আসলে কিলিয়ান এমবাপ্পে, অ্যান্থনিও গ্রিজম্যান, তাদেরকে কিন্তু আসলে আপনি জানেন যে তাদের কিন্তু বেস্ট পারফরমেন্স করতে হবে, কোনো সুযোগ নেই। কারণ স্পেন যে ফুটবলটা আপনার এগেনস্ট জার্মানি খেলেছে, ওই ফুটবল যদি আপনার ফ্রান্সের এগেনস্টে খেলে, ফ্রান্সের আমি মনে করি এখানে জয়ের সুযোগ খুব কম দেখছি। যদিও ফ্রান্স অনেক এক্সপিরিয়েন্স দল, এখানে ওয়ার্ল্ড কাপ উইনিংয়ের অনেক প্লেয়ার রয়েছে, বাট পারফরমেন্সের যদি জায়গা থাকেন সেখানে কিন্তু ইন্ডিভিজুয়াল, আপনি কিলিয়ান এমবাপ্পের কথা বলেছেন, তার তো পারফরমেন্স আমরা ইউরোতে এখন পর্যন্ত দেখতে পারিনি। ইন্ডিভিজুয়ালি সে সবসময় কিন্তু গোল করার জন্য মুখিয়ে থাকে, বাট এই টুর্নামেন্টে মাত্র একটা গোল করেছে, সেটাও পেনাল্টি শুট আউটে, পেনাল্টিতে। তো আমি বলবো যে নট অনলি এমবাপ্পে, আপনি যদি গ্রিজম্যানের কথা বলেন, আপনি যদি পিছন থেকে রেভিওট বা চুয়ামেনি তাদের কথাও বলেন, আসলে থ্রু আউট দ্য
পুরো টুর্নামেন্টই আমার কাছে মনে হয় যে স্কোরিংয়ের জায়গাটা তারা বেশ স্ট্রাগল করছে, এবং ওই জায়গাটা যদি তারা রিকভার না করতে পারে অ্যাগেনস্ট স্পেন, আসলে আমার কাছে মনে হয় না যে স্পেনের সাথে তারা ম্যাচটা কোনোভাবেই জিততে পারবে। বিকজ স্পেন দলটাতে আপনি দেখেন অনেক ম্যাচ উইনিং প্লেয়ার আছে, তারা জার্মানির সাথে লাস্ট মোমেন্টে গিয়ে যে ফিনিশ করেছে হেডে সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে নিয়ে নেবে, আমি বলবো যে দুর্দান্ত, তাদের কিন্তু রিজার্ভ বেঞ্চেও কিন্তু দুর্দান্ত কিছু প্লেয়ার রয়েছে। সুতরাং আমি বলবো যে ফ্রান্সের যদি ওই স্কোরিংয়ের জায়গাটা যদি রিকভার না করতে পারে, স্পেনের অ্যাগেনস্টে তাদের হয়তো ম্যাচটা হারতে হতে পারে। এমিল ভাই, আরও কথা হবে, আরও আলোচনা হবে, কোপা আমেরিকা আছে। এখন আমাদেরকে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকবেন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন এখন মাঠে। এমিলি ভাই, কথা হচ্ছিল ইউরো নিয়ে, এবার আমরা যদি একটু কোপা আমেরিকা নিয়ে কথা বলতে চাই। কোপা আমেরিকা অলরেডি কানাডার প্রতিপক্ষ আর্জেন্টিনা মাঠে নামবে সেমিফাইনালে। সেই ক্ষেত্রে আসলে ব্রাজিল কিন্তু এখনও নিশ্চিত করতে পারেনি সেমিফাইনাল। কালকে সকাল 7টায় কিন্তু তাদের শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে মাঠে নামতে হবে। আসলে কতটা চ্যালেঞ্জিং হয়ে যাবে ব্রাজিলের জন্য, যেহেতু ব্রাজিল এখন পুরো দলটা আসলে স্ট্রাগল করছে। গ্রুপ পর্ব থেকে তারা খুব বেশি গোল পায়নি, গোল শূন্য ড্র করে শুরু করেছে। তারপরে প্যারাগুয়ের বিপক্ষে যদিও গোল পেয়েছে 4টা গোল, তারপর কোস্টারিকার বিপক্ষে এসে আবারও ভিনিসিয়াস জুনিয়র এবং সহ আরও দলের প্লেয়ারকে হারানোর ভয়ে তারা যেভাবে খেলেছে ডিফেন্সিভ বা খুব নিজেদেরকে সেফ রেখে, এই ক্ষেত্রে আসলে সেমিফাইনালের টিকিট কাটার জন্য কতটুকু তারা প্ল্যানিংটা কেমন হবে বা তাদের জন্য চ্যালেঞ্জ সবকিছু মিলে কেমন হবে? না, এটা আপনার কোশ্চেনের ভিতরে অ্যান্সার রয়েছে। আপনি জানেন যে তাদের অপোনেন্ট যদি দেখেন উরুগুয়ে, আমার কাছে মনে হয় যে এই পর্যন্ত যদি আপনি কোপা আমেরিকার সবগুলি ম্যাচ বিশ্লেষণ করেন, সেখানে সব থেকে টপ পারফরমেন্সের দিক থেকে আপনার উরুগুয়েকে 1 নম্বরে রাখতে হবে। এবং আর্জেন্টিনা থেকেও কিছু কিছু ক্ষেত্রে আমার কাছে মনে হয় উরুগুয়ে এগিয়ে থাকবে, এবং তারা অলরেডি 3টা ম্যাচ খেলেছে। সেই 3টা ম্যাচের ভিতরে কিন্তু দেখবেন যে 9টা গোল করেছে, মাত্র 1টা গোল কনসিড করেছে উরুগুয়ে। সুতরাং সেখান থেকে বোঝা যায় তাদের অ্যাটাকিং লাইন কতটা স্ট্রং, এবং এই উরুগুয়ের অ্যাগেনস্টে যে ব্রাজিলের যে বর্তমান যে পারফরমেন্স, সেখানে আমার মনে হয় যে তাদের মানে ম্যাচটা জিতা খুবই কঠিন হয়ে যাবে। এবং আপনি যেটা বলেছেন যে ভিনিসিয়াস জুনিয়রের মতো প্লেয়ার কিন্তু এই ম্যাচে অ্যাবসেন্স থাকবে, সে যদি 2টা ইউলো কার্ডের জন্য একটা ম্যাচ সে খেলতে পারবে না। এবং আপনি যদি এটা দেখেন যে ব্রাজিল লাস্ট কলম্বিয়ার সাথে যে ম্যাচটা খেলেছে, ওখানে কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের যদি কার্ডটা আপনি দেখেন, আননেসেসারি একটা কার্ড, কোনো দরকারই ছিল না ওই সময় হ্যামেস রড্রিগাসের মানে ওই ট্যাকেলটা করার। মানে এটা একটা আননেসেসারি কার্ড খেয়ে কিন্তু সে টিমের সবথেকে ইম্পর্টেন্ট প্লেয়ার এখন কোয়ার্টার ফাইনাল মিস করতে যাচ্ছে। এটা কিন্তু একটা ব্রাজিল দলের জন্য বড় ধাক্কা, এবং ব্রাজিল দলটা তো কিন্তু স্ট্রাগল করছে। আপনি জানেন তারা কিন্তু মানে তারা টুর্নামেন্টটা যেভাবে শুরু করার কথা ছিল, ব্রাজিল আসলে যেভাবে খেলার কথা ছিল সেই অনুযায়ী কিন্তু ব্রাজিল দলটা খেলতে পারছে না। এবং ইন্ডিভিজুয়ালি কিছু প্লেয়ার রয়েছে যাদের উপরে আসলে ডিপেন্ড করছিল ব্রাজিল দলটা হয়তো ভালো করবে, সেই প্লেয়াররাও কিন্তু পারফর্ম করতে পারছে না। যদি আপনি রড্রিগোর কথা বলেন, আপনি যদি রাফিনার কথা বলেন, পিছন থেকে যদি পেকোয়েতার কথা বলেন, তারা কিন্তু আসলে যেভাবে ব্রাজিল দলটাকে খেলার কথা, ব্রাজিল দলটাকে টেনে নেওয়ার কথা, ওইভাবে কিন্তু পারফর্ম করতে পারছে না। আমরা যদি এখন একটু দেখে নিতে চাই যে গ্রুপ পর্বে উরুগুয়ে এবং ব্রাজিলের আসলে সবশেষ ম্যাচে যদি তাদের জয় পরাজয়ের বিষয়টা দেখে নিই, তাহলে আমরা আরো সহজ হয়ে যাবে আসলে কোন দলটা তাদেরকে এগিয়ে রাখার সুযোগ থাকবে। ব্রাজিল কিন্তু ফিফা বিশ্বকাপ বাছাই পর্বে এই কিছুদিন আগে গেল বছর 2-0 হেরেছিল। এইটাই কিন্তু ব্রাজিলের বিপক্ষে উরুগুয়ের সবশেষ জয়। এর আগের যতগুলো ম্যাচ আপনি দেখবেন সবগুলো কিন্তু ব্রাজিলের পক্ষে আছে। তারপরে শক্তিশালী বলা হচ্ছে এই আসরটাতে, প্লাস হচ্ছে কোপা আমেরিকার সবচেয়ে বেশি কিন্তু আর্জেন্টিনার সাথে শিরোপা ঘরে তুলেছে এই উরুগুয়ে, ব্রাজিল 9বার। সেক্ষেত্রে আসলে 9বারের চ্যাম্পিয়নরা কি নিজেদেরকে এবার খুঁজে ফিরছে কি না? কারণ আপনি দেখবেন কোপা আমেরিকার পর তারা সেভাবে নিজেদেরকে যেই জায়গায় বলি যে ব্রাজিল দল একটা, সেই জায়গায় কিন্তু সমর্থকরা দেখতে পারছে না, তাদের মন মতো যে খেলাটা সেটা উপহার দিতে পারছে না। না, তা তো অবশ্যই। এবং লাস্ট ম্যাচটা কিন্তু ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার 2013 সালে 18 অক্টোবর সম্ভবত ম্যাচটা হয়েছিল। ওই ম্যাচটা কিন্তু আপনি জানেন যে 2-0 হেরেছিল উরুগুয়ের কাছে, এবং ওখানে নুনেস এবং ক্রুজের 2টা গোল ছিল, 2জনের 2টা। এবং এই বর্তমান যদি উরুগুয়ে দলটা দেখেন, সেখানে কিন্তু জোরেন নুনেস কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে। সেটা কিন্তু ব্রাজিল দলের জন্য একটা কনসার্নের ব্যাপার, কারণ আপনি জানেন ব্রাজিল যখন ডিফেন্স করে তখন কিন্তু ব্রাজিলের ডিফেন্সে কিন্তু অনেক ভুল থাকে। ব্রাজিল ডিফেন্সে কিন্তু ডিফেন্ডিং ট্রানজিশন পিরিয়ডে কিন্তু তাদের অনেক গ্যাপ থাকে, যেখানে কিন্তু আমার কাছে মনে হয় যে উরুগুয়ে ওই জায়গাগুলি কিন্তু বেশ ভালোভাবে ম্যানেজ করতে পারবে। বাট ব্রাজিল দলের যেটা হয়েছে যে ব্রাজিল
আমরা তো যে ব্রাজিলকে সবসময় দেখে এসেছি সেই ব্রাজিল দলটা কিন্তু এখন আর নাই, এবং সেটা কিন্তু ওয়ার্ল্ড কাপের পর থেকে যদি দেখেন তাদের কোচ ফিক্সড কোনো কোচ ছিল না। দরিভাল জুনিয়রকে তারা আবার নতুন করে নিয়োগ দিয়েছে, নিয়োগ দেওয়ার পরে সে একটা দল হিসেবে দলকে পরিণত করার চেষ্টা করেছে। বাট দলে যেটা হয় যে একটা দল যখন পরিণত হয় তখন কিছু লিডার প্লেয়ার লাগে। এই ব্রাজিল দলটাতে কিন্তু আসলে কোনো লিডার প্লেয়ার নেই, না ডিফেন্সে, না মিডফিল্ডে, না বা স্ট্রাইকিং জোনে, কোনো পজিশনে আসলে তেমন কোনো লিডার নেই। সিনিয়র প্লেয়ার রয়েছে বাট কেউ দায়িত্ব নিয়ে খেলছে না। সুতরাং উরুগুয়ে যেহেতু খুবই টাফ অপোনেন্ট হবে, সেখানে আমার কাছে মনে হয় যে তাদেরকে কিছুটা হলেও সেফ রেখে খেলতে হবে, কারণ এই উরুগুয়ে দলটাতে কিন্তু অ্যাটাকিং সাইডে কিন্তু অনেক কোয়ালিটি প্লেয়ার রয়েছে, ম্যাচ উইনিং প্লেয়ার রয়েছে। সুতরাং ওইগুলি যদি প্রপার হ্যান্ডেল করতে পারে হয়তো ব্রাজিলে কিছুটা সুযোগ থাকবে। বাট ব্রাজিলের যেটা করতে হবে সেটা হলো যে প্রপার ডিফেন্ডিংটা করতে হবে, কারণ ব্রাজিল যখন অ্যাটাকে যায় তখন ভুলে যায় তাদের ডিফেন্স করাটা করতে হবে, সেখানে কিছু প্লেয়ারে কিন্তু অ্যাবসেন্স থাকে। তো ওইগুলি যদি তারা কোপ আপ করতে পারে আমার কাছে মনে হয় যে দেখে নিতে চাই এখন যে উরুগুয়ে এবং ব্রাজিলের যে আসলে গ্রুপ পর্বে তারা যেভাবে খেলেছে, অ্যাটাক, বল পজিশন, ফাউল শটস অন টার্গেট, এগুলো আসলে তারা কে কার থেকে এগিয়ে সেটা দেখলে আমরা হয়তো পরিষ্কার হয়ে যাব আসলে কালকের ম্যাচটা কেমন হতে চলেছে। সবকিছুতে আপনি দেখবেন যে শটস অন টার্গেটে কিন্তু ব্রাজিল পিছিয়ে আছে, কিন্তু আপনি বল পজিশন বলেন বা সব সেখানে কিন্তু ব্রাজিল এগিয়ে আছে। 3টা ম্যাচ খেলেছে গ্রুপ পর্বে, পাস একিউরেসিতে কিন্তু দেখবো যে ব্রাজিলে এগিয়ে। সেক্ষেত্রে আসলে ব্রাজিলের হলুদ কার্ডটা কিন্তু অনেক বেশি, প্যারাগুয়ের বিপক্ষে এবং কোস্টারকে বিপক্ষে হলুদ কার্ড পাওয়াতে কিন্তু তাদের হলুদ কার্ড পেয়ে এবং ভিনিসিয়াস জুনিয়র আউট হয়ে গেছে। এই যে আপনি একটা আমরা পরিসংখ্যা দেখছি যে দুইজনের পারফরমেন্স, সেই পারফরমেন্স আসলে উরুগুয়েকে এগিয়ে রাখার কোনো সুযোগ আছে কিনা, যদিও বলছে যে উরুগুয়ে কালকে ব্রাজিলের থেকে ফেভারিট হয়ে আসলে মাঠে নামবে। না, এই স্টার্টের থেকে আমার কাছে মনে হয় যে উরুগুয়ের যদি আপনি মাঠের পারফরমেন্স দেখেন সেখানে উরুগুয়ে অনেক এগিয়ে থাকবে। এবং আমি যেটা বলেছি উরুগুয়ে কিন্তু 3টা ম্যাচে 9টা গোল করেছে, মাত্র একটা গোল তারা কনসিড করেছে। এবং ব্রাজিল যেটা করেছে, ব্রাজিল ফার্স্ট ম্যাচ ড্র করার পরে সেকেন্ড ম্যাচে গিয়ে তারা কামব্যাক করেছে, 4-1 জিতেছে। বাট আবার পরের ম্যাচে গিয়ে কলম্বিয়ার সাথে কিন্তু 1-1 গোলে ড্র করেছে, এবং ওই ম্যাচটা কিন্তু কলম্বিয়া ডমিনেট বেশি করেছে। আপনি যদি ম্যাচটা দেখে থাকেন বল পজিশনে হয়তো 51-49 ছিল, বাট যদি হোল ম্যাচটা দেখেন সেখানে কলম্বিয়ার কিন্তু ম্যাচ কন্ট্রিবিউশন বা চান্স ক্রিয়েটের জায়গাটা অনেক বেশি ছিল, এবং ওই ম্যাচটা কলম্বিয়া হারতেও পারতো। এবং যে গোলটা তারা কনসিড করেছে এগেনস্ট কলম্বিয়া, সেখানে কিন্তু ডিফেন্সের বড় একটা ল্যাকিংস ছিল। সো উরুগুয়ের সাথে আপনার ওই ভুলগুলি যদি আবার রিপিট করেন তখন কিন্তু আপনাকে বিপদে পড়তে হবে, এবং আমি মনে করি যে এইগুলি রিপিট করা যাবে না। এগুলি যদি এই ভুলগুলি করে তখন কিন্তু আপনাকে উরুগুয়ে কোনো কনসিডার করবে না, কারণ উরুগুয়ের অ্যাটাকিং তাহলে আমরা জানি কত কোয়ালিটি প্লেয়ার রয়েছে। সুতরাং উরুগুয়ের সাথে আপনাকে সেফ থেকেই ফুটবল খেলতে হবে। আমরা দেখেছি যে দরিভাল জুনিয়রের কোচের আন্ডারে যখন ব্রাজিল খেলেছে 7টা ম্যাচ খেলেছে, কিন্তু একটিও তো কিন্তু হার নেই এখন পর্যন্ত, 3টাতে জয়, 4টাতে ড্র করেছে। এই যে দরিভাল জুনিয়রের পরিকল্পনা বা শেষ মুহূর্তে আসলে একজন ভালো প্লেয়ারকে পাচ্ছে না ভিনিসিয়াস জুনিয়র, যে কিনা এখন পর্যন্ত এই কোপা আমেরিকায় এই আসরে সবচেয়ে বেশি গোল করেছে, সেক্ষেত্রে আসলে সেভিও বা রদ্রিগোর জায়গাটা কিন্তু তাদেরকেই নিতে হবে, সেই জায়গাতে খেলতে হবে। আমরা দেখেছি যে প্রথম কোস্টারিকার বিপক্ষে যেভাবে আসলে সাজিয়েছিল দলটা, এরপরে কিন্তু আবার ভিনিসিয়াস জুনিয়রকে একটু নিচে নেমে রদ্রিগোকে উপরে উঠিয়ে তারপর খেলেছিল। এই আজকের প্ল্যানটা কি হতে চলেছে? না, এটা প্ল্যান এটা একদম ইজি। আপনি এখন ভিনিসিয়াস জুনিয়রের কাছে জুনিয়র যে পজিশনটাতে খেলে ওইটাতে হয়তো রদ্রিগোকে দিবে, এবং সামনে হয়তো এনরিকে বা সেভিনহোকে ওখানে হয়তো অ্যাড করবে, বিকজ এর বাইরে কিন্তু কোনো অপশন নাই। কারণ এই দলটাতে কিন্তু আসলে ভিনিসিয়াস জুনিয়রের বাইরে কিন্তু আসলে গোল করা প্লেয়ার কম। যদি গোলকিপার মানে গোল করা যদি প্লেয়ার যখন না থাকবে তখন কিন্তু আপনার দলটা কিন্তু যখন চান্স ক্রিয়েট করবে তখন যদি আপনি গোল না করতে পারেন ম্যাচ আপনি কীভাবে জিতবেন? তো সেইখানে ভিনিসিয়াস জুনিয়রের অ্যাবসেন্সটা তো একটা বড় ক্ষতি ব্রাজিল দলে হয়ে গেছে। বাট আমার কাছে মনে হচ্ছে রদ্রিগো রিয়াল মাদ্রিদে যেভাবে পারফর্ম করছে এই ম্যাচগুলিতে যদি এই উরুগুয়ের সাথে ওইভাবে পারফর্ম করতে পারে, আমরা জানি রদ্রিগোর ট্যালেন্ট নিয়ে কোনো সন্দেহ নেই। এট দ্য সেম টাইম এনরিকে রয়েছে, নাম্বার 9 পজিশনটা বেশ ভালো খেলতে পারে। এনরিকের জায়গা হয়তো সেভিনোকেও ইউজ করতে পারে, এটা হয়তো আমরা সকালেই মানে ভাই আপনাকে থামাতে হচ্ছে, আমাদেরকে নিতে হচ্ছে একটা বিরতি। এখন মাঠে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন মাঠে। এমিলি ভাই, কথা হচ্ছিল ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে। উরুগুয়ের তো অনেকগুলো কি প্লেয়ার আছে, তারাও আসলে কিভাবে সাজাবে বা তারাও আসলে নিশ্চয়ই ছেড়ে দিবে না? ডেফিনেটলি না। দেখেন উরুগুয়ে দলটা কিন্তু 4-2-3-1 ফরমেশনে খেলে, এবং তাদের মেইন জায়গাটা হলো মিডফিল্ড। উগার্তে এবং ফিদে ভালভার্দে মিডফিল্ডের বড় দুজন নাম, এবং তারা কিন্তু থ্রু আউট দ্য টুর্নামেন্ট বেশ ভালো করে আসছে। অ্যাট দ্য সেম টাইম আপনি দেখেন সামনে ড্রোয়েন নুনেজ রয়েছে। ড্রোয়েন নুনেজ কিন্তু ফিদে ভালভার্দের সাথে তার কিন্তু একটা বেশ ভালো কম্বিনেশন রয়েছে, যার কারণে কিন্তু সে
ব্যাক টু 3টা ম্যাচেই কিন্তু গোল করেছে নুনেস। সুতরাং এখান থেকে বোঝা যায় যে সে এই মুহূর্তে কতটা ফর্মে রয়েছে, বিকজ ফিদে ভালভার্দের মতো প্লেয়ার যখন আপনার মিডফিল্ডে থাকবে তখন আসলে অপোনেন্টের জন্য কিন্তু বড় একটা থ্রেট হিসাবে কাজ করে, এবং এইটাই কিন্তু হয়েছে। এবং এই দলটাতে কিন্তু প্যালেস্ট্রি, আরোজোর মতো কিন্তু আরও ম্যাচ উইনিং প্লেয়ার আছে যারা কিন্তু এই টুর্নামেন্টে অলরেডি গোল করে ফেলেছে। অ্যাট দ্য সেম টাইম সেট পিস যখন হয়, মানে কর্নার কিক বা ফ্রি কিক যখন হয়, তখন কিন্তু আপনি জানেন যে রোনাল্ড আরোহর মতো প্লেয়ার কিন্তু তখন সেট পিসে চলে আসে, যে কিন্তু বার্সেলোনায় খেলে থাকে, এবং আমরা জানি দুর্দান্ত হেডিং এসে। সুতরাং এইগুলি ব্রাজিলের জন্য খুবই হুমকি হবে, এবং আমি মনে করি এগুলি যদি প্রপার হ্যান্ডেল না করতে পারে আপনার জন্য কিন্তু উরুগুয়ে এইগুলি কিন্তু কোনোভাবেই কনসিডার করবে না। দ্যাটস আমি বলবো যে উরুগুয়ের এই অ্যাটাকিং লাইন আসলে সামলানোর জন্য ব্রাজিল দল কম্প্যাক্ট ডিফেন্স যদি মিডফিল্ড থেকে এবং ডিফেন্সের ভিতর যদি কম্বিনেশন না থাকে খুবই বিপদ হবে আমি মনে করি এই উরুগুয়েকে ঠেকানোর জন্য। এই ম্যাচের আগে সবচেয়ে বেশি আলোচনায় যেটা হচ্ছে 3 রেফারি আর্জেন্টিনার, এর আগেও আমরা দেখেছি যে এই কোপায় তাদের একটা গোল বাতিল করা হয়েছিল, তারপরে অনেক কথা হয়েছে, ফিফা তারপরে ভুল স্বীকারও করেছিলেন ব্রাজিলের সেই ম্যাচে। সেক্ষেত্রে এই ম্যাচে আর্জেন্টিনার 3 রেফারি কতটুকু প্রভাব ফেলতে পারে বলে আপনার মনে হয়? হ্যাঁ, লাস্ট ম্যাচে যে ভিনিসিয়াস জুনিয়র বক্সের ভিতরে যেটা পেনাল্টি ট্যাকেল করেছে ওটা পেনাল্টি ছিল, পরে কিন্তু তারা পরে সেটা ভুল স্বীকার করেছে, পরে দেখেছে যে ভিএর ওটা জেনুইন পেনাল্টি ছিল, এবং ওইটা যদি পেনাল্টি দিত তখন যদি ব্রাজিল জিতে দিত আজকে কিন্তু ব্রাজিলকে আপনার উরুগুয়ের সাথে মুখোমুখি হতো না, তখন কিন্তু তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কিন্তু পানামার সাথে খেলতো, একটু তুলনামূলক একটা কম দুর্বল দল পেত। তো সেইটা তো আসলে ব্রাজিল দল একটা ক্ষোভ রয়েছে, বাট যেটা হয় যে মানুষ তো আসলে যখন আপনি কোনো দায়িত্ব নেবেন আপনার ভুল হতেই পারে, বাট যেটা হয় যে আপনার যখন ভিআর থাকে তখন ভিআর থেকে আপনি কনফার্ম হয়ে কিন্তু আপনি ডিসিশনগুলি নিতে চাবেন, নেওয়া উচিত। এবং আপনি দেখবেন অনেক সময় ভিওয়ারও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে তারাও কিছু রং ডিসিশন দিয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু খেলা মোমেন্টাম বদলে যাচ্ছে, এবং আমি মনে করি যে কিছু কিছু দল সাফার হচ্ছে, যেটা ব্রাজিল অলরেডি হয়েছে। তো সুতরাং আমি বলবো যেহেতু আর্জেন্টাইন রেফারি এই ভুলটা আর নেক্সট টাইম তারা করবে না, অলরেডি যেহেতু তারা একটা ভুল করে ফেলেছে, সুতরাং আর কোনো সুযোগ নাই। এবং যেটা হয়েছে যে আসলে এখন মানুষ যখন আসলে একটা, আমি যেটা বলেছি যেটা মানে খেলার ভিতরে আসলে অনেক রকম অনেক মোমেন্টাম হয়, একজন রেফারি 22 জন প্লেয়ারকে ট্যাকেল দিতে হয়, অনেক কিছুই তার কনসিডারেশনের ভিতর থাকে না। তো আমি বলবো যেহেতু এখন ভিআর এই টেকনোলজি রয়েছে সেটা সাপোর্ট নিয়ে হয়তো নেক্সট যে ম্যাচ রয়েছে উরুগুয়ে এবং ব্রাজিল সেখানে হয়তো তারা সাবধানতার সহিত এই ম্যাচটা পালন করবে। ভিনিসিয়াস জুনিয়রের জায়গায় কথা উঠছে যে এনরিককে খেলানোর একটা সম্ভাবনা আছে, যদিও এর আগে ব্রাজিল ম্যাচে অনেক খেলেছেন কিন্তু শুরুর একাদশে খেলেনি। খুব সংক্ষেপে একটু জানতে চাই আপনার কাছে। না, এখন এনরিকের বাইরে আসলে যদি গেম প্ল্যানটা 4-2-3-1 ফরমেশনে খেলে সেখানে এনরিকে আপনাকে রাখতে হবে, কারণ ওই পজিশনে আর কোনো স্ট্রাইকার এই মুহূর্তে ব্রাজিল দলে নাই। আর যদি আপনি 4-3-3 ফরমেশনে খেলেন সেখানে হয়তো রাফিনহা, রদ্রিগো এবং আপনার সেভিনো এই 3 জনকে দিয়ে স্টার্ট করানো যায়, বাট আমার কাছে মনে হয় এনরিকে দিয়ে স্টার্ট করাবে, কারণ দুই সাইড থেকে যখন ক্রস আসে সেটা এনরিকে ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। এমিলি ভাই, আমাদের এখন এখানে আলোচনা শেষ করতে হচ্ছে, এতক্ষণ থাকার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। শেষ করছি এখন মাঠে।